সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে গণিত নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে কথা থাকবে, তোমরা অবশ্যই ভালো আছো হয়তো। আর গণিত ক্লাস শুধু নয়, যে কোনো ক্লাস ভালো করে বুঝতে গেলে ভালো করে শুনতে হয়, আর সেই শোনাটাকে আবার চিন্তার সঙ্গে মিলাতে হয়, তাহলে মনে থাকে ভালো। তো সেভাবেই তোমরা কাজ করবে। এখন তোমরা বোর্ডে দেখবে, বোর্ডে যোগ করো আছে 1 নম্বরে, যোগ করো। এ ধরনের চর্চা যেন থাকে এই জন্য দেওয়া, খুব কঠিনভাবে যদিও দেওয়া হয়নি, তবে এভাবে চর্চা করতে হবে। তো সেটার পদ্ধতি কি সেটা একটু শেখা দরকার আমাদের। এই জন্যে এই অঙ্কগুলো বা প্রশ্নগুলো বোর্ডে দেওয়া। প্রথমে আমরা ক নম্বরে দেখতে পাচ্ছি কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে যোগ করতে বলা হচ্ছে। তো আমরা এই যোগটা অনেক সময় আমরা এইভাবে করতে পারি না, এইভাবে করি, তাতে খাতার আরও জায়গা লাগে। এটাকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, ওখানে লিখতে হয় এবং যোগ করতে হয়, আবার ওখান থেকে এখানে উত্তরটা আনতে হয়। এই কাজগুলোর মধ্যে অনেক সময় আমাদের একটু হেরফের হয়। হেরফের কি, আমরা যে উত্তরটা পেলাম সেই উত্তরটা এখানে নিয়ে এসে লিখতে লিখতে আবার দেখা যায় যে আর একটা সংখ্যা একটু বদল হয়, অঙ্ক একটু বদল হয়, যার ফলে সংখ্যা বদল হয়, উত্তরটা আমাদের সঠিক হয় না। এজন্য আমরা যদি এইভাবেই করতে পারি সেটা সবচেয়ে ভালো হয়। আর যদি না পারি একান্তই, তখন আমরা ওভাবেই করব। তবে আমরা এখন যে পদ্ধতিটা শেখাচ্ছি এটা শিখে নেওয়ার চেষ্টা করব। শেষ থেকে হিসাব করো, শেষ 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 শেষ, এভাবে। এখানে শেষে 8 আছে, এখন তোমরা বুঝবা কীভাবে আমি শেষে নিচ্ছি। 8 আর 5 যোগ করো। প্রথম 8 আর 5 যোগ করব। তোমরা যদি চিন্তা করো, তোমরা যদি একটু হিসেব করো, তাহলে বুঝবে 8 আর 5 যোগ করলে কত হয়। 8 আর 5 যোগ করলে হয় 13। 13-র সঙ্গে এখন আবার এই 3 যোগ হবে। 13-র সঙ্গে যদি 3 যোগ হয় তাহলে হয় 13 আর 3-এ 16। 16-র সঙ্গে যদি আবার এই শেষের 5 যোগ হয় তাহলে হবে 17, 18, 19, 20, 21। এই হোক, 21 হবে। তোমরা নিজেরাই এটা বের করতে পারবে, 21 হবে। 21-এর কিন্তু আমি 21 সম্পূর্ণটাই লিখব না, এই কারণে যে 21-এর 2টা অঙ্ক আছে, আর এদিকে আমার 3 অঙ্ক বিশিষ্ট আরও সংখ্যা আছে। এই জন্যে 21 যদি আমি ওখানে লিখে শেষ করি, উত্তরটা আমার মিলবে না। তো সেই 21-এর 2 যেটা, সেই 2কে আমি 4-এর সঙ্গে যোগ করব। দ্বিতীয় ঘর, এখানে একটা ঘর শেষ, এখানে দ্বিতীয় ঘর। 4-এর সঙ্গে যোগ করব 2। 4 আর 2-এ 6 হবে। সেই 6কে আবার নিয়ে যাব এই দ্বিতীয় সংখ্যা 4-এর সঙ্গে। 6 আর 4-এ 10। 10 হলো, এই 10কে আবার নিয়ে যাবে এখানকার দ্বিতীয় সংখ্যা 4-এর সঙ্গে। 10 আর 4-এ হচ্ছে 14। 14 আমি সম্পূর্ণ লিখব না, যতক্ষণ বামে আরও অঙ্ক থাকবে। 14-র শুধুমাত্র শেষেরটা লিখব, এককের ঘরেরটা, অর্থাৎ 4। এবারে আমি হাতে রাখবো 1। সেই 1কে আবার নিয়ে আসবো, এবার এখানে বাকি আছে 9। 9 আর 1-এ 10। 10কে আনবো এখানে 5-এর সঙ্গে। 10 আর 5-এ 15। 15কে আনবো আবার এখানে 3-এর সঙ্গে। 15 আর 3, 18। এবার 18-র 8 লিখবো, সম্পূর্ণ লিখব না কারণ বামে আরও অঙ্ক আছে। তাহলে 18-র 8 লিখব, এবং আমি হাতে যে 1 আছে সেই 1টা হাতে রেখে সেটা আমি নিয়ে আসব এই 2-এর সঙ্গে। তাহলে 1 আর 2-এ এবার হচ্ছে 3। এই 3 লিখব এবার। এইভাবেই যখন এখানে সমান চিহ্ন থাকবে না এবং অঙ্কের নম্বর 1-এর বেশি থাকবে, তখন আমরা মন্তব্য লিখি, উত্তর লিখি অথবা মন্তব্য লিখি। এটা আমরা লিখি যখন 1-এর বেশি নম্বর থাকে। অতএব যোগফল এখানে হচ্ছে 3841। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা যোগ করব। খ নম্বর অঙ্কটা হচ্ছে 9754, এর সঙ্গে যোগ 3080, এর সঙ্গে যোগ 7007। এই যোগটা আমরা কিভাবে করতে পারি দেখি। তোমরা একটু মনে মনে চিন্তা করো কিভাবে করা যায়।
এবার আমরা আগের মতোই শুরু করব শেষ থেকে। শেষে আছে এখানে সমান চিহ্ন দিয়ে শেষে আছে 7, সেই 7 হবে যোগের শূন্যর সঙ্গে যোগ, 7 আর 0 যোগ করলে 7 হয়, সেই 7 আবার যোগ হবে 4-এর সঙ্গে, 7 আর 4-এ 11 হয়, 11-র 1 লিখব, হাতে থাকবে 1, সেই 1 এই 0-র সঙ্গে যোগ করলে হবে 1, সেই 1 আবার এই 8-এর সঙ্গে যোগ করলে হবে 8 আর 1-এ 9, এই সেই 9 আবার এই 5-এর সঙ্গে যোগ করলে হবে 9 আর 5-এ 14, 14-র আমি এখানে 4 লিখব, হাতে থাকবে আবারও 1, 1 আনবো এই 0-এর সঙ্গে যোগ করব, 1 আর 0 1 হবে, 1 আর 0 1 হবে, আবার সেই 1 এই 0-এর সঙ্গে যোগ হলে 1 হবে, আবার সেই 1 এই 7-এর সঙ্গে যোগ করলে 8 হবে। তাহলে এবার আমাকে 8 লিখতে হবে, কারণ হাতে তো কিছু নাই, 8 একাই আছে, 8 লিখবই। এরপরে হাতে কিছু নাই, জমা কিছু নাই, এবারে এখানকার 7 নেব, এই 7কে নিয়ে আসবো 3-এর সঙ্গে যোগ করার জন্যে, 7 আর 3 যোগ করলে হবে 10, সেই 10কে আবার নিয়ে আসবো 9-এর সঙ্গে যোগ করার জন্য, 10 আর 9 হবে এবারে 19, এই আমি এখানে 19 সম্পূর্ণ লিখে দেবো, কারণ সামনে আর কোনো অঙ্ক নাই। এবার আমি মন্তব্যটা লিখব, মন্তব্য লেখার জায়গা এখানে একটু কম, অতএব যোগফল এটাকে বলে 19,841, 19,841। এরপরে আমরা আসবো 2 নম্বর অঙ্কে। লিখো, অঙ্কে লিখো প্রথম কথাটা, প্রথম সংখ্যাটা হচ্ছে 12,013, 12,013। এটা যদি আমরা চর্চা করি তাহলে হাজারের জন্যে 12 কমা দিয়ে লিখতে পারি, এরপরে 13, তার মানে এর হাজারের এদিকে ডানে একটা শতকের ঘর থাকে, তো শতক এখানে না বললে 0 ব্যবহার করব, 12,000, তারপর 13, এই যে 1 10 3 13, এভাবে আমরা যদি কমা দিয়ে লিখতে যাই তাহলে কিন্তু সহজ হয়। 88,087 একই রকম নিয়মে লিখব, 88 আগে, এই 88টাকে হাজার হিসেবে ব্যবহার করব, তাহলে কমা, এরপরে 87 আছে কিন্তু শতকের ঘর এখানে মাঝখানে কোনো শতক নাই, এই জন্য শতকের জায়গাটাকে ফাঁকা রাখবো। এরপরে 87 কীভাবে, এটা ভালো করে দেখতে পারে, 87 না 27, অনেকে না দেখে এখানে 27 মনে করে 27 লিখে ফেলো, আবার তখন থাকে 27, তখন আবার 87 মনে করে 87 লেখো, এই জন্যে পড়তে হবে ভালো করে। এখানে আছে 87, 87 হচ্ছে 8 10 7। এরপরে অঙ্ক আছে, সংখ্যা আছে 85,025, এই যে এখানে 85,000, এখানে 85ও হইতে পারত, 85 হতে পারত, কিন্তু এখানে তো 85 নাই, এই জন্য ভালো করে পড়ে লিখতে হবে। চোখের দেখায় এটাই 85 মনে হতে পারে, আর এখানে যখন আমি 85 শেষে লিখে ফেলবো তখন আমার ওই উত্তরটা ভুল হওয়ার কারণে আমাকে কাটা দেওয়া হবে এবং নম্বর পাবো না। 85,000 একই নিয়মে 85,000, হাজারের 2 ঘর এখানে কমা থাকে, কমা যদি ব্যবহার করি, কমা ছাড়াও পারবো, যেমন 85,000 2টা সংখ্যা দিয়ে লিখলাম, হাজারের পরে শতকের ঘর থাকে, এখানে শতকের কথা বলেন এই যে 0, তারপরে 25, 25 হলো 2 10 5, এইটাই হলো, আমি যদি কমা ব্যবহার করি কমাটা এখানে হয়। 1/4 এটা ভগ্নাংশ, 1/4 বলে এইটাকে, উপরে 1 থাকবে নিচে 4 থাকে, এটাকে বলে 1/4। এটা আরও নাম হচ্ছে 4/1, এটার আরও নাম বলতে পারি অর্ধেকের অর্ধেক, এরকম। এরপর আছে 3/5, 3/5, আসলে অংশ দিয়ে বললে সামনের কথাটা উপরে থাকে, সামনের কথাটা যেমন 1 ছিল উপরে গেল, সামনের কথাটা এখানে 3 আছে, 3 উপরে যাবে, পঞ্চমাংশ 5 বুঝতেছি 5 নিচে যাবে, এরকম। এরপরে 3 নম্বর একটা অঙ্ক আছে, অন্য দেশের নিয়মে ভাগ, একটু চর্চায় রাখা দরকার, তোমাদের বইয়ে এরকম একটা নিয়ম আছে, অন্য দেশের নিয়মে ভাগ। অন্য দেশের নিয়মে ভাগ করার সময় তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটায় ভাগে আমরা সাধারণ আমাদের দেশি নিয়মে গেলে এভাবে এখানে আরেকটা রেখা টানি, যে রেখাটা এখানে টানা হয়নি বা নাই এবং হয় না। অন্য দেশের নিয়মে
ওই রেখাটা ওখানে ওভাবে টানা হয় না, তবে ওটারই কাজ করে এমন রেখা উপরে সরল রেখা আকারে লেখা হয়। এবারে আমরা নামতা পড়ব। নামতা পড়ব যদি 5 দিয়ে 2-এর সঙ্গে যেতে চাই হবে না, তখন আমাকে 27 পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে 5 5-এ 25, 5 5-এ 25, তাহলে 25টা 27-এর কাছাকাছি সংখ্যা। 25-এর পরে গেলে আমি 27-এর কাছাকাছি বা 27-এর মধ্যে থাকতে পারবো না, তখন 5 6 30 হবে, যে 30 আমার কাছে নাই। এ কারণে আমি 5 5-এ 25 পর্যন্ত হিসাব করতে পারবো। তাহলে 5 5-এ যদি আমি মনে করো এখানে 25ও লিখি, আমি বুঝাচ্ছি, যদি লিখি তাহলে 2 এবং 5, 2 10 5 25, এই দুইটা অঙ্ক দিয়ে এখানে একটা সংখ্যা 25। যে 25 সংখ্যার মধ্যে এই 5টাকে বলা হচ্ছে এককের ঘরের সংখ্যা। আমার ফলটা কিন্তু এককের ঘর যেখানে আছে সেই বরাবরে বসাতে হবে। তাহলে 5 5-এ, তাহলে আমার এই 5টা যদি এদিকে লিখি ভুল, এদিকে লিখলে ভুল, তাহলে আমার সেই 5টা ফলের 5টা এইখানে হবে। এই 5 5-এ 25 এরকম হবে। যদি তোমরা এখানে লাইন মিলাতে না পারো তাহলে কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে না। এখন এই 7 থেকে 5 বাদ দিলে 2, এখানে ওপর থেকে নামালাম 5, 25 হলো। এখন আবার নামতা পড়বো। নামতা পড়লে কী পাবো সেটা তো আগে একটা দেখতে পাচ্ছি, 5 5-এ 25 হয়, তাহলে 25 এখানে হলে আমার এই 5 এখানে হবে। তাহলে 5 5-এ 25 সবসময় এককের ঘরের উপরে আমাদের ফলটা বসে। এটাই এই অন্য দেশের নিয়মের অঙ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য। অতএব এখানে ভাগফল লিখব। এই ভাগফল 55। এরপর একটা খ নম্বর অঙ্ক আছে। খ নম্বর অঙ্কটা 8 দিয়ে 400-কে ভাগ করতে বলা আছে এবং সেটাও বিদেশি নিয়মে। কিভাবে আমরা বুঝছি, যদি এটা কথা নাও লেখা থাকে আমরা এটা বুঝতে পাবো এই মানে পদ্ধতিটা দেখে, যে পাশে এটা দেওয়া নেই তার মানে উপরে হবে, আর উপরে হলে সেটা অন্য দেশের ভাগ পদ্ধতি। তাহলে আমরা এখন প্রথমে কি করব, উপর দিয়ে লম্বা সরল রেখাটাকে বসাবো, এরপর আমরা ভাগে যাব। 8 দিয়ে 4-কে ভাগ করতে আমরা পারি না, 8 দিয়ে 4-কে ভাগ করতে পারি না, তখন 40 পর্যন্ত হিসেবে আনতে হবে। তাহলে 40 পর্যন্ত একটা ধারণা করে নিয়ে আমি নামতা পড়তে থাকবো 8-এর ঘরের। 40-এর কাছে মিললে বা তার খুব কাছাকাছি গেলে আমি থামবো। 8 একে 8, 8 দ্বিগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 5 8-এ 40, 40 মিলে গেল। তাহলে 5 8-এ 40 আমি যদি 40 লিখি তাহলে আমার এককের ঘর 0 এইটা, অথবা আমার এখানে ফল হবে, এখানে হবে না, এখানে হবে না। তাহলে 5 8-এ 40, এই 5টা আমার এইখানে থাকতে হবে। এই হলো 0টা এককের ঘর, এককের ঘরের উপরে থাকবে, এটাই নিয়ম। আর 5 8-এ 40 হলো, এখন উপরে আছে 0। তোমরা অনেকে এখানে এই অঙ্কটা আনার পরে ছেড়ে দেবে যে হ্যাঁ আমার ভাগ করা শেষ, কারণ আমরা দেখি নিচে 0 থাকে তখন ভাগ করা ছেড়ে দিই। এই যে এখানে 0 আছে, ভাগ করা ছেড়ে দিলাম। তো এখানে 0 আছে, ভাগ করা ছেড়ে দিলাম, এরকম মনে হতে পারে, কিন্তু তা না। আমার এখানে কিন্তু এই 0টা কোনো উপর থেকে নামানো 0 নয়। এই 0টা কিন্তু উপর থেকে নামানো 0 নয়, এটা বিয়োগ করার ফলে একটা প্রাপ্ত শেষ 0। আর এখানে যে 0টা, এই 0টা কিন্তু উপর থেকে নামানো, এই 0টা উপর থেকে নামানো। এই কারণে উপর থেকে যদি কোনো অঙ্ক নামে, 0 একটা অঙ্ক যদি নামে, তখন তাহলে ভাগ যেতেই হবে, যেভাবেই হোক ভাগ যেতেই হবে। এমনকি 0 দিয়েও ভাগ যায়, মানে 0 ভাগফল হতে পারে। তাহলে 8 0 0, যদি এটুক করতে তোমরা ব্যর্থ হও এখানে নাম্বার পাবে না। এখন এই শেষ 0টা আমার, এটা হচ্ছে ভাগ শেষের 0, কারণ এটা বিয়োগ করার পরে 0। তাহলে এইটুকু যদি কাজ তোমরা না করো তাহলে কিন্তু ফল মিলবে না এবং নম্বর পাবে না। এখন এই 8 দিয়ে 50-কে গুণ করলে 400 পাওয়া যাবে, কিন্তু এর আগে যদি 5 থাকতো আর 5 দিয়ে যদি আমরা 8-কে গুণ দিতাম তাহলে 5 8-এ 40 পেতাম, 400 তো পেতাম না। অতএব এখানে ভাগফল 50। 4 নম্বর প্রশ্ন, তোমাদের শ্রেণীতে 15টি বেঞ্চ আছে। কয়টি বেঞ্চ আছে? 15টি বেঞ্চ আছে।
9টি বেঞ্চে 4 জন করে এবং বাকি বেঞ্চগুলোতে 3 জন করে বসা যায়। সেই বেঞ্চগুলো আকার আয়তনে কম বেশি আছে। এর মধ্যে 9টা বেঞ্চ আছে যেখানে 4 জন করে বসা যায়, আর 3টা বেঞ্চ আছে যেখানে আর বাকি বেঞ্চ আছে যেগুলো না সেগুলো নিয়ে 3 জন করে বসা যায়। মানে 9টা বেঞ্চ একটু বড় আকার আয়তনে, এখানে 4 জন করে বসা যায়, আর বাকি যে বেঞ্চগুলো সেগুলো আকার আয়তনে একটু ছোট, এই জন্য ওখানে 3 জন করে বসা যায়। তাহলে ওই শ্রেণীতে কতজন বসতে পারে এটা প্রশ্ন। জায়গার ব্যবধান বোঝার কারণে, জায়গার অবস্থান বোঝার জন্য অঙ্কটা আগেই করে দেওয়া ছিল, আছে, এবং এটা এখন বুঝাবো। সেটা হচ্ছে, প্রথমে আমরা জানতে পারছি যে 9টা বেঞ্চে 4 জন করে বসে। এরপরে বলছে বাকি বেঞ্চগুলোতে 3 জন করে বসে। হ্যাঁ, বুঝতে পারছি যে বাকি বেঞ্চগুলোতে 3 জন বসে, কিন্তু বাকি বেঞ্চ কয়টা এটা তো বুঝতে পারছি না। এটা আমার বোঝা দরকার, জানা দরকার। এর কারণে প্রথম কাজ হচ্ছে বাকি বেঞ্চের সংখ্যাটা বের করে নেওয়া। বাকি বেঞ্চ কিভাবে বের করব? মোট বেঞ্চ 15 আছে, 15 থেকে 9টা বেঞ্চ 4 জন করে বসে, সেই 9 যদি বিয়োগ দেই তাহলে 15 থেকে 9 বাদ দিলে পাওয়া যায় 6। এই 6টি হচ্ছে বাকি বেঞ্চ। এই বাকি 6টি বেঞ্চে 3 জন করে বসবে। এখন আমরা অঙ্কটা করব, হিসাবটা করব। 9 আর 6, 9টি বেঞ্চে বসতে পারে, বেঞ্চ হলো 9টা, এরকম এক একটা বেঞ্চে 4 জন করে বসে, এই জন্য 9কে 4 দিয়ে গুণ দিলে 4 নং 36 জন এই 9টা বেঞ্চে বসতে পারে, এই লাইনের হিসাব। এরপরে বাকি 6টি বেঞ্চ থাকলো, সে বাকি 6টি বেঞ্চে বসতে পারে, বেঞ্চের সংখ্যা 6, আর প্রতি বেঞ্চে বসে 3 জন করে, এই জন্য 6 গুণন 3 সমান 18 জন। তাহলে 9টা বেঞ্চে বসলো 36 জন, আর বাকি 6টা বেঞ্চে বসলো 18 জন। এটা কিন্তু বেঞ্চের সংখ্যা 9, বেঞ্চের সংখ্যা 6, বেঞ্চ একদিকে থাকবে আর জন থাকবে আর একদিকে, এটা যেন উল্টাপাল্টা না হয়। তাহলে বেঞ্চের সংখ্যা 9 গুণ 4 দিয়ে 36, বেঞ্চের সংখ্যা 6 গুণ 3 দিয়ে ফল হলো 18। এখন মোট কতজন বসতে পারে এটা জানার জন্য আমরা যোগ করব। যোগ করলে এখানে 8, 6 আর 8 যোগ করব। 6 আর 8 যোগ করলে 14 হয়, আমরা হিসাব করলে পাই 14 হয়। 14 সম্পূর্ণটা না লিখে আমরা এককের ঘরে 4টা লিখব আর হাতে রাখবো 1। সেই 1 এখানে 3-এর সঙ্গে যুক্ত হলে 3 আর 1 4, সেই 4 আবার 1-এর সঙ্গে যুক্ত হলে 5, তাহলে এখানে ফলটা হলো 54 জন। অতএব ওই শ্রেণীতে বসতে পারে 54 জন। যে মন্তব্যটা এখানে আবার লেখা আছে, অতএব ওই শ্রেণীতে 54 জন বসতে পারে। এরপরে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে কিছু থাকবে যা আগে শেখানো। 1 নম্বর হচ্ছে পরিমাপের এককগুলো লিখো, যেটা আগে শেখানো আছে। 2 নম্বর 100 পর্যন্ত চন্দ্রবিন্দুযুক্ত সংখ্যা ও বানান লিখো, এটাও আগে শেখানো আছে। 100 পর্যন্ত মানে 1 থেকে 100 পর্যন্ত, বুঝতে পারছ। 3 নম্বর হচ্ছে জোড় ও বিজোড় সংখ্যা কাকে বলে, তোমাদের বইয়ে জোড় সংখ্যা সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে, এবং বিজোড় সংখ্যা কাকে বলে এ সম্পর্কে তোমাদেরকে বলা আছে, পড়ানো আছে। সেটা বিজোড় সংখ্যাটা আরেকটু বলি, সেটা হচ্ছে যে সকল সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7 বা 9 থাকে সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যার এককের ঘরে 1, 3, 5 বা 1, 3, 5, 7 বা 9 থাকে সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। যে সকল সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকে সেগুলোকে বিজোড় সংখ্যা বলে। তা আজকে তোমাদের ক্লাস থেকে এখনই বিদায় নিতে যাচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।